সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোগ্রিফ। নিজের শরীরের পরিবর্তনগুলোকে আয়নার সামনে দাঁড়িয়ে একটু একটু করে বদলে যেতে দেখাটা সবার জন্য খুব স্বাভাবিক কোনো ঘটনা নয়। সোরিয়াসিস আমাদের ত্বকের এমন একটি দীর্ঘমেয়াদী জটিলতা যেটি শুধুমাত্র ত্বকের কোনো জটিলতা হিসেবেই অনেকের কাছে বিবেচিত হয় না, বরং অনেকের আত্মবিশ্বাসের উপরেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। দর্শক, সোরিয়াসিস আসলে কী ধরনের রোগ, কারাই বা আক্রান্তের ঝুঁকিতে, এবং এটি হলে আমরা কি করে সোরিয়াসিসকে নিয়ন্ত্রণ করতে পারি, আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান, সাবেক বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করছি। শুরুতে একটু জানতে চাই যে সোরিয়াসিস আসলে কি ধরনের রোগ এবং কি কারণে এটিকে অটোইমিউন ডিজিজ বলা হয়ে থাকে। আচ্ছা, সোরিয়াসিস একটি আমরা চর্মরোগই বলে থাকি, বাট এটা ঠিক পুরোপুরি চর্মরোগ না। এটা আমরা বলি যেটা আমার ভিতরকে অ্যাফেক্ট করে, শরীরের ভিতরে অ্যাফেক্ট করে। আমাদের এটা হওয়ার কারণ হচ্ছে তিনটা কারণে হয়। একটা হচ্ছে আমাদের একটা জেনেটিক কারণ আছে, যেটার জন্য একটা জেনেটিক প্রভাব আছে, যেটা থেকে হতে পারে। একটা হচ্ছে অটোইমিউন, একটা এনভায়রনমেন্টাল। তিনটা ফ্যাক্টর মিলিয়ে হয়। এটা যে সেলফ অ্যান্টিজেন যে আমাদের শরীরে আছে, আমাদের শরীরের রোগ ইমিউন সিস্টেমটা সে ঠিক চিনতে পারে না, সে একটা গন্ডগোল পাকিয়ে ফেলে এবং এই রোগটা দেখা দেয়। আর যারা হয় হচ্ছে সব বয়সী হয়, আসলে সব বয়সী হয়, তবে মিডল এজদের বেশি হয়। বাচ্চাদের থেকে বড় সব ক্ষেত্রে সোরিয়াসিস হতে পারে, খুব কমন একটা ডিজিজ। এই যে সোরিয়াসিস রোগটা হচ্ছে, যে কোনো ব্যক্তিকে আক্রান্ত হতে পারে নাকি আক্রান্তের ঝুঁকিতে বিশেষ কোনো ব্যক্তি? আচ্ছা, এটা আমরা বলি জেনেটিক্যালি প্রিডিসপোজ ইন্ডিভিজুয়াল, যারা যাদের ওই জিনগুলো আছে, রাইট এনভায়রনমেন্টে সে পড়ে, সেরকম এনভায়রনমেন্টে এক্সপোজড হয়, তখন সুইচটা হতে পারে। মানে আমরা কোন ধরনের এনভায়রনমেন্টের কথা বলবো? ধরুন যে একজন পরিবারে বাবার রয়েছে, মায়ের রয়েছে, এটা তো বংশগত, বংশ পরম্পরায়। এছাড়া এনভায়রনমেন্টাল কথা বলছি, অনেকে তো বোঝে না, মানে ঠান্ডায় বেশি হয় নাকি গরমে বেশি হয় নাকি, মানে কি কারণে এগুলো বেড়ে যেতে পারে, অ্যাগ্রিভেট করে কি কারণে? এই কারণটা পুরোপুরি জানা যায় না। হ্যাঁ, জেনেটিক্যালি প্রিডিসপোজ যারা ইন্ডিভিজুয়াল, তার কিছু এনভায়রনমেন্ট ফ্যাক্টরস কাজ করে। যেমন একটা ভাইরাস হতে পারে, একটা ব্যাকটেরিয়া হতে পারে। তার মধ্যে এনভায়রনমেন্ট আমরা অনেক কিছু বলি, যেমন ধরেন আপনার ভাইরাস, ব্যাকটেরিয়া ছাড়াও এনি কাইন্ড অফ ট্রমা, ট্রমাকে আমরা বলি, যদি ধরেন আপনি শরীরে বেশি ফ্রিকশন হচ্ছে, ঘষে যাচ্ছে, যাদের শরীর ঘষে যাচ্ছে, তার অনেকে শরীর থেকে সাদা সাদা চামড়া উঠতে থাকে। শরীরে যদি রোগটা আসলে কোনটা আমাদের একটু বুঝতে বলে নেই, এটা দেখা যাবে যে চামড়ার মধ্যে লাল লাল ইনফ্লামেটরি প্রদাহ সৃষ্টি হচ্ছে, ইনফ্লামেশন লাল হয়ে যাচ্ছে এবং তার থেকে মাছের আঁশের মতো চামড়া উঠতেছে। হ্যাঁ, এবং লোকজন সেটা যেটা করে, তখন লোকজন এটাকে ক্লিন করার জন্য আরও বেশি বেশি ঘষে, এবং ঘষার পরে একটা সিস্টেম হয়, একটা ঘটনা ঘটে, এটাকে আমরা বলি কেবনার ফেনোমেনা। ওটা শরীরকে আরও স্টিমুলেট করে, সেই ইনজুরি থেকে হতে পারে। অনেক ওষুধ আছে যেটা থেকে সোরিয়াসিস বাড়তে পারে, যেমন ধরেন আমরা বলি যেমন ব্লাড প্রেশার ওষুধ, বিটা ব্লকার, তারপরে লিথিয়াম, তারপরে হাইড্রোক্সিক্লোরোকুইন, এরকম অনেক ধরনের ওষুধ আছে যেটা সোরিয়াসকে বাড়াতে পারে। স্ট্রেস একটা ফ্যাক্টর, স্ট্রেস থেকেও কিন্তু সোরিয়াসিস বাড়তে পারে। এরকম বিভিন্ন কারণ আছে যেটা থেকে সোরিয়াসিস বেড়ে যেতে পারে। মানে আমি একটু জানবো যে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় আমরা যে জীবন বা কর্মস্থলের মধ্যে রয়েছি, তাতে করে তো অনেক মানসিক চাপ, বিষণ্ণতা, ডিপ্রেশন নানাভাবে আমাদেরকে গ্রাস করে রেখেছে। যারা সোরিয়াসিসে আক্রান্ত, নিশ্চয়ই আপনি যেমনটি বলছিলেন এগুলো বেড়ে যেতে পারে, কিন্তু একমাত্র কি ওই বিভিন্ন জায়গায় মাছের আঁশের মতো সাদা সাদা দাগ, এগুলো একমাত্র বহিঃপ্রকাশ নাকি বোঝার আর কোনো উপায় রয়েছে? আচ্ছা, সোরিয়াসিসের প্রকাশটা অনেক ধরনের হতে পারে। খুব কমন হচ্ছে আমরা যেটা বলি প্লাক সোরিয়াসিস। এটা যে কনুইতে, হাঁটুতে, মাথায়, হাতে পায়ে এটা হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে বলি ইনভার্স সোরিয়াসিস, আমরা ভাজে ভাজে সোরিয়াসিস হতে পারে, যেটা আবার আগের মতো সেই স্কেলের মতো, স্কেলটা সাদা সিলভারি মাছের আসার মতো স্কেল দেখা যায় না, ওটা একটা লাল একটা প্রধার মতো জায়গা তৈরি করে, সেটা হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি গাটের সোরিয়াসিস, যেটার সাথে আবার একটা ব্যাকটেরিয়া সম্পর্ক, গলার মধ্যে ব্যথা হবে, ছোটো ছোটো পানির ফোঁটার মতো সারা গায়ে ছড়াতে পারে, এটাও হতে পারে। সেটাও হতে পারে। আর একটা আমরা বলি সোরিয়াটিক এক্সপোলিক ডার্মাটাইটিস, সারা গায়ে শিনরোগ করতে পারে, এবং সেটা মোস্টলি হয় যদি ম্যাল ট্রিটেড হয়। সোরিয়াস অনেক ক্ষেত্রে লোকজন ভুল করে, মনে করে এটা একটা ফাঙ্গাল ইনফেকশন বা অন্য কিছু, এবং এমন সব ওষুধ আছে, যেমন একটা অ্যান্টি ফাঙ্গাল ওষুধ আছে, যেমন বলি টার্বিনাফিন, যেটা খুব কমনলি আমরা ফাঙ্গাস ইউজ করি, এই ওষুধগুলো দিয়ে দেয়। অনেক ধরনের ওষুধ আছে, যেমন স্টেরয়েডস, যেমন আমরা বলি যে সোরিয়াসকে সিস্টেমিক, মুখে খাওয়ার স্টেরয়েড দেওয়া যাবে না, আমাদের লাগানোর জন্য কিন্তু স্টেরয়েড আছে, যেটা দিলে আমরা করি। তবে আমরা চেষ্টা করি ওটা থেকে বের হয়ে গিয়ে নন স্টেরয়েড কোনো ওষুধ দেওয়া যায় কিনা, কারণ স্টেরয়েড লং টার্ম একটা সাইড এফেক্ট আছে। এরকম স্টেরয়েড যারা খেয়ে আসে, এটা অনেকেই আমরা দেখি, অনেক পেশেন্ট পাই ভুল করে, ওরা স্টেরয়েড ইঞ্জেকশন, স্টেরয়েড ট্যাবলেটস খেয়ে চলে আসে। তখন ওই স্টেরয়েডটা খুব একটা ভালো ওষুধ, আবার ঠিক মতো না দিলে এটা খুব খারাপ ওষুধ। এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি, মানে যখন খাবে তখন মনে হবে সোরিয়াসিস খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে, কিন্তু যেই সে বন্ধ করবে তখন একটা ঘটনা ঘটে, আমরা বলি রিবাউন্ড ফেনোমেনা।
অনেক জোরে সরে ফিরে আসে এবং সেক্ষেত্রে এক্সপিরিড ডার্মাটাইটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যেরকম ডিফারেন্ট প্রেজেন্টেশনের সোরিয়াসিস আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। একটু জানবো যে আমাদের দেশের প্রেক্ষাপটে আর্লি স্টেজে কি পরিমাণ রোগী আপনাদের শরণাপন্ন হচ্ছে, নাকি প্রত্যেকটি রোগী লেট স্টেজে গিয়ে পৌঁছায়? অ্যাকচুয়ালি কি আমরা বলি 2% অফ আওয়ার পপুলেশন, ওয়ার্ল্ড পপুলেশন সোরিয়াস অ্যাফেক্টেড হয়, মিলিয়ন্স অফ পিপল আর দেয়ার যারা সোরিয়াস অ্যাফেক্টেড হচ্ছে। খুব কমন, সব বয়সী হয়, একদম ছোটো বাচ্চা থেকে বয়স্কদের থেকে হয়, তো মিডল এজে এটা সবচেয়ে বেশি পাচ্ছি আমরা, ছেলে মেয়ে সবারই সিরিয়াস হয়। কিন্তু একটু এই প্রসঙ্গটা থেকে চলে আসবো যে আপনি যেমনটি বলছিলেন স্টোরেড ড্রাগ খেয়ে অথবা ইউজ করে, টপিক্যাল ড্রাগগুলো যেটাতে স্টোরেড রয়েছে এই ধরনের ড্রাগ ইউজ করে আপনাদের শরণাপন্ন হচ্ছে কমপ্লিকেশন নিয়ে। আমাদের দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে কিন্তু খুব প্রচলিত একটি ঘটনা, কিনে কোনো জটিলতা হয়েছে, বুঝে হোক না বুঝে হোক কোনো একটি ফার্মাসিতে যাচ্ছে এবং সেখান থেকে মেডিসিন নিয়ে সেটা ইউজ করছে দীর্ঘদিন। এই প্রবণতাগুলো আসলে এই রোগটিকে বাড়িয়ে তোলার জন্য কতটুকু সহায়ক হতে পারে? আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসলে। এই ম্যাল ট্রিটমেন্ট কিন্তু আমাদের সবসময় হচ্ছে। তা আমরা যেটা বলতে চাই, সোরিয়াসিস যারা পেশেন্ট আছে তাদেরকে হোপ দিয়ে বলতে চাই, উই হ্যাভ ভেরি গুড ট্রিটমেন্ট। সোরিয়াসিস ভেরি গুড ট্রিটমেন্ট, একদম বেস্ট অফ দ্য বেস্ট। বাংলাদেশের থেকে যেমন বিদেশে যত ভালো ভালো ট্রিটমেন্ট সব কিন্তু আমাদের আছে। কিন্তু প্রপার ট্রিটমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, প্রপার ট্রিটমেন্ট। এবং আমাদের কাছে বিভিন্ন রকম ওষুধ আছে। আমরা সিম্পল মলম চেষ্টা করি, মলম সার্ফেসের উপর ডিপেন্ড করে। ধরেন একটা অল্প সার্ফেসে 10% অফ বডি সার্ফেস ইনভলভ করছে, তখন আমরা ইভেন আছে ভেরি গুড মলম আছে, যারা খুব ভালো ভালো মলম আছে যেটা নন স্টেরয়েড, বেস্ট অফ দ্য বেস্ট যেটা আমাদের আছে সেটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। তখন যখন আমরা না পারবো তখন কিন্তু আস্তে আস্তে আমরা উই হ্যাভ গো ফর সিস্টেমিক। মনে রাখতে হবে সিরোসিস ইজ এ কন্ট্রোলেবল ডিজিজ, কন্ট্রোলেবল, নট কিউরেবল। পৃথিবীতে এখনো কিওর বের হয় নাই, আচ্ছা, কিওর হয়নি, কিন্তু কন্ট্রোল করার জন্য যা যা ওষুধ আছে পৃথিবীতে সব আছে আমাদের কাছে। এবং আমরা চেষ্টা করি যখন আমি যে পারছি না তখন আমি পেশেন্টে খুব সময় বলি যে গুলি করার ওষুধ আছে, তারপরে তীর ছড়া ওষুধ আছে, মেশিন আছে, কামানো আছে আমাদের কাছে। তো আমরা শুরু করবো যদি দেখি অল্প সার্ভিসে শুধু তীর ছড়া, আমাদের একটা মলম দিয়ে পারি কিনা, উইথ লাইফস্টাইল মডিফিকেশন। আমরা যেমনটা বলছিলাম যে জেনেটিক, যেমনটা বলছিলাম জেনেটিক কী হবে, জেনেটিক্সের সাথে যদি আপনি অনেক মোটা হন তাহলে কিন্তু জেনেটিক লোড বাড়ে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের মধ্যে যেগুলো আছে, এনি কাইন্ড অফ ট্রমা এরকম হতে পারে, ফিজিক্যাল ট্রমা, ঘষাঘষি, ফিজিক্যাল ট্রমা, অনেক বেশি সাবান দিয়ে হাত ধুচ্ছি, জেটুইল ভিমবার বা আমরা যে ডিটারজেন্ট সবজিগুলো, এগুলো যদি বেশি ধরে কেমিক্যাল ইঞ্জুরি হতে পারে। সেখান থেকে আমরা বলবো যে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ইভেন আমরা বলি ফটো ইঞ্জুরি, আপনি রোদে দাঁড়িয়েছেন 1 ঘন্টা আধা ঘন্টা, রোদে পুড়ছেন, সেখান থেকে কিন্তু সিরিয়াস ফ্লেয়ার করতে পারে। তবে আমরা রোদ আবার এটা বলে মধ্যে একটা কথা বলি নেই, কারণ হচ্ছে রোদ আবার শরীরের জন্য ভালো কিন্তু অনলি ফর 10 মিনিটস। এখানে আলট্রাভায়োলেট বি আছে, সেটা কিন্তু শরীরের জন্য ভালো, কিন্তু অল্প সময়, যে মেবি 10 মিনিটস। আমাদের জন্য ফটোথেরাপি আলাদা মেশিন আছে যেটা দিয়ে আমরা এই আলট্রাভায়োলেট বি তৈরি করি। সো এটা একটা ভেরি সেফ ট্রিটমেন্ট। তারপরে যদি না হয় আমরা যেটা থেকে আমরা যে খাওয়া ওষুধগুলো চলে যাই, এবং খাওয়া ওষুধের মধ্যে নতুন নতুন অনেক ওষুধ এসছে। আমাদের আগে ছিল কিছু ওষুধ ছিল মেথোট্রেক্সাম, এটা কখনো বেশি খেলে লিভার অ্যাফেক্ট করতে পারে। আর অন্যান্য ওষুধ যেমন আমাদের অ্যাসিট্রেটিন ছিল, সাইক্লোস্পোরিন, এগুলো সব মেশিন গান জানিত ওষুধ। তবে কি আমি এগেন বলি, এই ওষুধগুলো যেগুলো ছিল আগে, ইট ইজ লাইক ডায়নামাইট বা নিউট্রন বম, যেটা টার্গেটকে ধ্বংস করবে এবং আশেপাশে ধ্বংস করবে, সে টার্গেটেড না। কিন্তু এখন আমাদের যে ওষুধগুলো এগুলো সব ভেরি মাচ টার্গেটেড, মানে বুলজাই বলি আমরা, টার্গেটকে এফেক্ট করবে এবং আমরা আশেপাশে এফেক্ট করবে না। এই ধরনের আমাদের খাওয়ার ট্যাবলেট আছে, ইনজেকশনস আছে যেগুলো আমরা বলি বায়োলজিক্স, ভেরি গুড এবং ভেরি সেফ। এবং আমরা দেখা যায় যে আই হ্যাভ পেশেন্ট 10 বছর ধরে ঘুমাচ্ছে না, এরকম একটা পেশেন্ট, তার চাকরি বাকরি সব শেষ হয়ে গেছে, মানে ওকে এখন দেখলে বোঝা যাবে না যে তার সিরিয়াস আছে। তো এরকম ভেরি গুড ট্রিটমেন্ট আছে, প্রকার ভেদে আমরা এই ট্রিটমেন্টকে তাদেরকে দিতে পারবো। বায়োলজিক সম্পর্কে একটু জানতে চাই যে এটা তো অনেকের জন্য নতুন একটি শব্দ, নতুন টার্ম চিকিৎসা ব্যবস্থায়। বায়োলজিক্সগুলো আসলে কত দিন দিতে হয় এবং কি কি প্রসিডিউর রয়েছে বায়োলজিক্স দেওয়ার, পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা, আচ্ছা এই প্রত্যেকটি বিষয়ে স্যার আমরা বিস্তারিত জানবো। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে সোরিয়াসিসের জন্য, কিন্তু অত্যাধুনিক অনেক চিকিৎসা বের হয়েছে, তার মধ্যে বায়োলজিক্স অন্যতম। বায়োলজিক সম্পর্কে একটু বিস্তারিত জানবো, আসলে কী ধরনের চিকিৎসা পদ্ধতি? আচ্ছা, আমরা যেটা বলছি লাস্ট 3 ডেকেড, আমরা হচ্ছে ডিকেড অফ সোরিয়াসিস, এর প্রচুর রিসার্চ হয়েছে। এখন আমরা সোরিয়াসিসে কেন হয়, একদম টার্গেটেড বলে, কোন সাইটোকাইন বলে আমরা কোন জিনিসটা এটার জন্য রেসপন্সিবল, এটা সব জানি। এবং সেই টার্গেট, এই যে সাইটোকাইন্সগুলোকে টার্গেট করে করে
আমরা কিন্তু কিছু নতুন নতুন ওষুধ বেরিয়েছে। বায়োলজিক্স মানে এগুলো হচ্ছে ইমিউন রিকভারি ডিএনএ টেকনোলজির একটা ইনজেক্টেবল ওষুধ আসলে। এটা যখন ইনজেক্ট করি তখন আমরা সেই টার্গেট, যেমন বলে ইন্টারলিউকিন 17, TNF আলফা, এরকম অনেক আছে, IL-23, এরকম এই যে সাইটোকাইনসগুলো ও স্পেসিফিক্যালি ওই সাইটোকাইনসগুলো এফেক্ট করে। আচ্ছা। এবং সেখানে যেটা যাচ্ছে দেখা যাচ্ছে আমরা যে অন্যান্য ওষুধগুলো যেগুলো হচ্ছে ব্রড ইমিউনো সাপ্রেশন, অনেক পুরো ইমিউন সিস্টেম সাপ্রেস করে দেয়। আর এখানে যেটা হচ্ছে শুধু সেই যে জায়গাটা রেসপন্সিবল, সোরিয়াসিসের জন্য রেসপন্সিবল, ওই সাইটোকাইনকে সাপ্রেস করে। এবং আমরা বলি একটা হাইপার অ্যাক্টিভ ইমিউন সিস্টেমকে আমরা কমিয়ে নিয়ে আসি। এই যে আপনি যেমন বলি বারের সময় অনেকে বলে সাইড ইফেক্ট আছে কিনা ইঞ্জেকশন, ইটস অ্যাকচুয়ালি ভেরি সেফ। এবং আমরা মনে করি সেফার দেন আমাদের আগের যে ওষুধগুলো আছে। তবে কিছু কিছু সমস্যা আছে যেটা আমরা দেওয়ার সময় আমরা অবশ্যই দেখে নিই, বেশ কিছু পরীক্ষা আমাদের করতে হয় এই পেশেন্টের কোনো সমস্যা হবে কিনা বায়োলজি নেওয়ার পরে। যেমন আমরা হিডেন টিবি যদি থাকে, হেপাটাইটিস বি যদি থাকে, হেপাটাইটিস সি যদি থাকে, আমরা দেখে নিই আমরা যদি ভালো করে মনিটর করি, আমরা লং টার্ম সেফলি এই ওষুধগুলি আমরা ভালো কন্ট্রোল রাখতে পারি। স্যার, এত এত অত্যাধুনিক চিকিৎসা বেরোয়েছে, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ রোগী দেখা যায় দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে অথবা প্রত্যন্ত এলাকায় রয়েছে। তারা এই জটিলতায় ভুগছে কিন্তু সঠিক চিকিৎসাও নিচ্ছে না, খানিকটা আত্মবিশ্বাস হারিয়ে স্বাভাবিক জীবনযাপন থেকে খানিকটা দূরে সরে রয়েছে কিংবা পিছিয়ে গিয়েছে। এবং আমাদের সমাজের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। একটু জানতে চাই যে এটা কি কোনো ছোঁয়াচে ব্যাধি? সাধারণ মানুষ এ ধরনের রোগীগুলোকে একটু নেগলেক্ট করে কি কারণে? আচ্ছা, প্রথমত এই রোগটার সম্বন্ধে মানুষের অনেক ভুল ধারণা আছে। ওরা মনে করে যে মধ্যে ছোঁয়াচে রোগ, ছোঁয়াচে, কিন্তু সিরিয়াস কোনোভাবেই ছোঁয়াচে না। আমরা বলছি যেমন জেনেটিক ইমিউনোলজিক্যালটা কোনোভাবেই ছোঁয়াচে না। তবে যেটা হচ্ছে সিরিয়াসের এক্সপ্রেশন দেখা যায় তো অনেক, একটা মানুষের হাত থেকে চামড়া উঠছে, ওর সাথে কেউ হ্যান্ডশেক করতেও চিন্তা করবে, কেউ মনে করে এটা আমাদের কুষ্ঠ, ইভেন এই ধরনের লেপ্রোসি, এই ধরনের ধারণা আছে, কিন্তু কোনোভাবেই ছোঁয়াচে না। এবং যেই জন্য আমরা যেটা বলি, এই পেশেন্টগুলো যখন আমরা আসে আমাদের কাছে তখন আমরা দেখি তার সিভিয়ারিটি কত, আমার বডি সার্ফেস এরিয়া কত, আমাদের কতটুকু বেশি আছে, সেরকম দেখে কিন্তু আমরা অ্যাকর্ডিংলি তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান করি। এবং সেই ট্রিটমেন্টগুলো আমরা যেগুলো বলছি, আমরা যে ওষুধগুলোর কথা বলছিলাম, যেমনটা বায়োলজিক্সের কথা আছে, এবং এর পাশাপাশি যে আমাদের কিছু খাওয়ার ওষুধ এসছে কিন্তু লেটেস্ট, যেমন আমরা যে বলি জ্যাক ইনহিবিটার্স, এগুলো নতুন নতুন কিছু খাওয়ার ওষুধ যেগুলো লেস এক্সপেন্সিভ, বায়োলজিক্যাল কোয়াইট এক্সপেন্সিভ, এটা এক্সপেন্সিভ আছে, লম্বা সময় আমাদের জন্য কোয়াইট ডিফিকাল্ট হয়। আমরা কিন্তু সেই জন্য যদি খুব সিভিয়ার হলে আমরা যেটা করি বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা একটা বায়োলজিক্স দিয়ে তাকে ইনিশিয়ালি যে সিভিয়ারিটি কন্ট্রোল করে তারপরে আমরা একটা গুড টার্গেটেড খাওয়ার ওষুধে চলে যাই। আমি চেষ্টা করি, আমাদের চেষ্টা হচ্ছে ওকে কত কম ওষুধে, কত কম সাইড ইফেক্টে, কত লম্বা সময় তাকে ভালো রাখা যায়। তবে ইট ইজ কন্ট্রোলেবল যদি পেশেন্টের কথা শুনে নেগলেক্ট না করে, ঘরের কোণে বসে না থাকে। কারণ অনেকেই ডিপ্রেশনে ভোগে, ওর ঘরের কোণে বসে থাকে, ওরা ঘর থেকে বেরোতে চায় না, ওরা অফিস থেকে যেতে চায় না, কারণ ওরা অলওয়েজ ভাবে যে লোকজন দেখে কী বলবে। এখন আমাদের আমরা যেসব ট্রিটমেন্ট আছে, আমাদের সিরিয়াস পেশেন্টের কাছে আমার বলতেই চাই যে অবশ্যই আপনি আসেন, ট্রিটমেন্ট নেন। আপনাদের ভেরি গুড ট্রিটমেন্ট সে আগের দিন কিন্তু নেই আসলে। আমরা খুব ভালো ট্রিটমেন্ট করে আপনাকে এফেক্টিভলি কন্ট্রোল করতে পারবো। এবং যদি আমরা ভালো করতে পারি, লোকজন বুঝবেন আপনার সিরিয়াস আছে। আমাদের সেম টাইম আমরা এটাও লোকজনকে সচেতন করতে চাই, কারণ সিরিয়াস পেশেন্টকে আমাদের মেন্টাল সাপোর্ট দেওয়া উচিত। ফ্যামিলি যারা আছে ওদের সাপোর্ট দিয়ে আমাদের তাকে স্ট্রেসকে বাড়াই, যে আমরা নেগলেক্ট করছি, এই স্ট্রেসটা কিন্তু তাকে সিরিয়াস কিন্তু বাড়ায়। কিন্তু আমি তাকে প্রপার সাপোর্ট দিই, তাহলে কিন্তু ওই পেশেন্ট রিকভারিং অনেক বেটার হবে। স্ট্রেস সিচুয়েশনে পড়ে তখন আমরা বলি সাইকোডার্মাটোলজি, আমাদের ডার্মাটোলজি কিছু সাইকিয়াট্রিক ড্রাগসও আছে যেটা দিয়ে আমরা সেই স্ট্রেসটাকে রিলিফ করে দিই। তাহলে কিন্তু পেশেন্টটা কিন্তু মেন্টালি অনেক ভালো থাকে, এবং তাদের যে ডিপ্রেশন থেকে যেটা থাকে, যাতে কর্নার হয়ে আছে যা তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে একটা ভালো জীবনযাপন করতে পারে। এবং আমাদের সমাজে কিন্তু এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এই রোগটিকে ক্যারি করছে, হয়তো বা মেডিসিন দেওয়া হয়েছে, চিকিৎসক দেখিয়েছে, শনাক্ত হয়েছে, কিন্তু সঠিকভাবে মেডিসিনগুলো কন্টিনিউ করছে না। একটা প্রেসক্রিপশনে ওষুধ খাচ্ছে, আবার ইরেগুলার, আবার যখন বেড়ে যায় তখন খায়। মানে স্যার, সঠিকভাবে চিকিৎসা না করলে কি ধরনের জটিলতা হতে পারে? আচ্ছা, কমপ্লায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে সিরিয়াস কি, এটা মনে রাখতে হবে, শুধু স্কিন ডিজিজ না, ইটস ভেরি মাচ এ সিস্টেমিক ডিজিজ। এটা কিন্তু শরীরের ভিতরকে এফেক্ট করতে হবে, এটা আপনার জয়েন্টকে এফেক্ট করতে হবে, এটা আপনার হার্টকে এফেক্ট করতে হবে, আপনার পেটের গাটকে এফেক্ট করতে পারে। যেমন আমরা জয়েন্টের কথা বলি, যখন একটা পেশেন্ট আসে প্রথমে কিন্তু আমরা তাকে দেখি, আঙুল চাপ দিয়ে দেখি তার জয়েন্টে কোনো পেইন আছে কিনা। এমন হতে পারে তার শরীরের কোনো রিলেশন নাই, শুধু আমরা নখের চেঞ্জেস দেখে বলতে পারবো যেটা সোরিয়াসিস কিনা। এবং তাদের জয়েন্টের প্যাটার্ন আছে, কোন প্যাটার্নে এই জয়েন্টগুলো এফেক্ট হচ্ছে। সবচেয়ে বড় কথা, যদি আমরা জয়েন্ট এফেক্টেড হয় আর জয়েন্ট একবার বাঁকা হয়ে যায়, আর কিন্তু সোজা করা যাবে না, ইরিভার্সেবল ড্যামেজ। এই জন্য আমরা আর্লি ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য যদি কারো যদি সোরিয়াসিস পেশেন্টের 1/3 কিন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এরকম যদি কোনো জয়েন্ট পেন হয়, অথবা যে কোনো জয়েন্ট পেনই, এখানে অন্যান্য জয়েন্ট ডিজিজও হতে পারে, বাট সোরিয়াসিস একটা হতে পারে কি, সেই জন্য আমরা কিন্তু এভাবে খুব সাবধান। আর যে আমরা বলেন যে হার্ট এফেক্ট করতে পারে, গার্ড এফেক্ট করতে পারে, আমাদের যে ওষুধগুলো আছে এগুলো কিন্তু সব কিছুকে ইনফ্লামেশন কমিয়ে দিয়ে আমরা কিন্তু খুব ভালো কন্ট্রোল করতে পারি। সেই জন্যকে নেগলেক্ট করা যাবে না। নেগলেক্ট করলেই কিন্তু দেখা যাবে যে এখন যে ড্যামেজটা হবে দ্যাট ইজ ইরিভার্সেবল। এই জন্য প্রপার ম্যানেজমেন্ট নেওয়া খুবই জরুরি। আর অনেকে যেটা করে, ওষুধগুলো ভালো হয়ে গেল,
ওরা বলে ভালো কিছু স্টপ করে দিলাম। একদম। আমরা এটাই বারবারই বলতে চাই স্বাভাবিকভাবে হয়ে থাকে আমাদের এটা সমাজে। কন্ট্রোলেবল কিউরেবল না। আমরা চেষ্টা করবো আপনার ওষুধ কমাতে, আমরা চেষ্টা করবো শুধু একটা মলম দিয়ে আপনাকে ভালো রাখতে পারি কিনা। এবার হতে পারে 3 দিন পর মলম লাগাতে দিয়েছি, এরকম হতে কিছু মলম আছে খুব ভালো ভালো, মানে নতুন নতুন লেটেস্ট মলম আছে, আমরা সেরকম অন অ্যান্ড অফ লাগানো যেতে পারে। আমাদের চেষ্টা থাকবে ওই দিকে যাওয়ার, বাট কথা শুনে ট্রিটমেন্ট নিতে হবে, কমপ্লায়েন্স থাকতে হবে, ডাক্তারের কথা মতো চলতে হবে, একদম। তাহলে কিন্তু সোরিয়াসিস ওয়েল ম্যানেজেবল, ওয়েল কন্ট্রোল। এবং যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করি, চিকিৎসা না করি, অনেক জটিলতম রোগের বহিঃপ্রকাশ হিসেবে এটি প্রকাশ পেতে পারে, নানা ধরনের অর্গানকে ড্যামেজ করতে পারে। একটু জানতে চাই যে সোরিয়াসিসকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে চাই, ওষুধের পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশন করাটা কতটুকু জরুরি? আচ্ছা, হেলদি লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেমনটা বলছিলাম, আমরা বলি মেটাবলিক সিনড্রোম, যারা সোরিয়াসিসটা তার ডিপ্রেশন থেকে ওই থেকে তারা অনেক মোটা হয়ে যায়, আর মোটা হয়ে গেলে জেনেটিক কম্পোনেন্টটা টেক্স ওভার, সেখানে কিন্তু তার জেনেটিক লোড বাড়ে, এটা বেড়ে যেতে পারে। এই জন্য আমরা যেটা বলি হেলদি লিভিং, আমরা যেটা বলি সোরিয়াস পেশেন্টরা স্ট্রেস ফ্রি লাইফ চেষ্টা করবে, স্ট্রেস ফ্রি লাইফ লিড করার। ওনার হেলদি খাওয়ার মধ্যে আমরা যেমনটা বলি কার্ব কম, সবজি বেশি খাবে, সুগার ড্রিঙ্কস অ্যাভয়েড করার জন্য বলি আমরা রেগুলার এক্সারসাইজ করবে, একটা ভালো ঘুম ইজ অলসো খুব ভালো ইম্পর্টেন্ট। আপনি 6 ঘন্টা কম ঘুমায় না, 9 ঘন্টা বেশি ঘুমায় না, এগুলো হেলদি অ্যাজ এ হোল আপনার শরীরকে ভালো রাখবে, এবং সোরিয়াসিস পেশেন্টের জন্য এগুলি খুব জরুরি। তারপরে এমন ধরনের আরও কথা আছে, যেমন ধরেন স্মোকিং, অ্যালকোহল, এগুলো সোরিয়াসকে বাড়ায়। এই জিনিসগুলো আপনাকে প্রিভেন্ট করতে হবে। যত রকম ইনজুরি আছে আপনাকে দূরে থাকতে হবে, চেষ্টা করতে হবে যে ইনজুরি থেকে দূরে থাকা যায় কিনা, তাহলে কিন্তু সব কিছুই মিলে জেনেটিক কম্পোনেন্ট, ইনভেন্ট কম্পোনেন্ট, আর মানে ইমিউনোলজিক্যাল যেটা, ওটাকে আমরা ওষুধ দিচ্ছি, আমরা আমাদের এটা এবং বাকি দুটা আমাদের পেশেন্টরাই কিন্তু কন্ট্রোল করে একটা ভালো থাকা যেতে পারে। একদম শেষ প্রান্তে আছে, ছোট্ট করে মানে দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে পরামর্শ থাকবে এই রোগটিকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে? আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে, আবারও বলতে চাই, লাস্ট 3 ডিকেডস ধরে আমাদের সোরিয়াসিস নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে, এখন আমরা মলিকুলার লেভেলে জানি কেন সোরিয়াস হচ্ছে, এবং এটা কন্ট্রোল করার জন্য যে বেস্ট অফ দ্য বেস্ট ওষুধগুলো আমাদের কাছে আছে। এই জন্য যারা সোরিয়াসে ভুগছেন তারা মন খারাপ করে ঘরে বসে না থেকে, নিজেকে সংকীর্ণ মন না ভুগে আপনারা আসেন, চিকিৎসা নিন, আমরা খুব ভালোভাবে আমরা এই সোরিয়াসকে কন্ট্রোল করতে পারি, এবং কত লম্বা সময় ভালো থাকতে পারবেন। এবং আমরা আরও রিসার্চ হচ্ছে, আমরা বলছি হোপ ইজ আউট দেয়ার, সামনের দিকে একটা কিওর আসতে পারে সোরিয়াসিসের, সেই হোপটা নিয়ে আমরা আমাদের পেশেন্টকে বলতে চাচ্ছি। নিঃসন্দেহে একদম আলোচনার শেষ প্রান্তে স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ, এবং সেই সাথে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী আবারও বলতে চাই, যে কোনো ধরনের রোগের উপসর্গ যদি আপনার চর্মে কিংবা স্কিনে ডেভেলপ করে, অবশ্যই সময় ক্ষেপণ না করে দ্রুত সময়ের মাঝে সেটি চিকিৎসকের কাছে গিয়ে দেখান এবং শনাক্ত করুন, এবং সেই অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করুন, তাহলেই আপনি সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTVর সাথেই থাকুন।